where the mind is without fear and the head is held high, where knowledge is free. আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো? সবাই বাড়িতে থাকছো তো? একদম বাড়িতেই থাকতে হবে, কিন্তু খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারবে না, কিন্তু বেরোনো যাবে না আমাদের বর্তমান পরিস্থিতিতে। জানি তোমরা স্কুল যেতে পারছো না, স্কুলকে খুব মিস করছো। আমরাও কিন্তু তোমাদেরকে ভীষণভাবে মিস করছি। তোমাদের বাড়িতে থেকেই কিন্তু পড়াশোনা করতে হচ্ছে। তোমাদের এই অসুবিধার কথা ভেবেই মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং শিক্ষা দপ্তরের তৎপরতায় টিভির মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এখন তোমরা বাড়িতে বসেই টিভি দেখে কিন্তু নিজেদের পড়াশোনাগুলো করতে পারবে। তো পরীক্ষা যথাসময়ে হবে এটা ধরে নিয়েই কিন্তু তোমাদেরকে প্রস্তুতিটা কিন্তু রাখতে হবে। তো সুতরাং ক্লাসগুলো প্রত্যেকে দেখবে এবং ক্লাসের সাথে সাথে কিন্তু বাড়িতেও নিজেদের পড়াগুলো কিন্তু এগিয়ে নিয়ে যাবে। তো চলো আজকে শুরু করা যাক। আজকে তোমাদের সাথে আমি অনির্বাণ চ্যাটার্জি, বুদিয়া হাই মাদ্রাসার অঙ্কের শিক্ষক, ক্লাস 10-এর তোমাদের লম্ববৃত্তাকার চোঙ বিষয়ের ক্লাস নেব। তাহলে শুরু করি। আমার সাথে সাথে কিন্তু তোমাদেরও একসাথে করতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। আজকের ক্লাস লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙ কাকে বলে? আমরা প্রত্যেকেই কিন্তু লম্ববৃত্তাকার চোঙ বাড়িতে দেখেছি। কীরকম দেখতে, আমি একটু ছবিটা আঁকি। লম্ববৃত্তাকার চোঙ কাকে বলে? যে ঘনবস্তুর ওপরের তল দুটি গোলাকার সমতল এবং পার্শ্বতলটি একটি বক্রতল দ্বারা সীমাবদ্ধ, সেই ঘনবস্তুটাকে আমরা বলছি কি? লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ কি? লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে মোমবাতি, জলের পাইপ, তেলের পিপে, তেল রাখার যে জার, এগুলো কিন্তু লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ। তোমরা সবাই কিন্তু বাড়িতে লম্ববৃত্তাকার চোঙ দেখেছো তোমরা। তো এই লম্ববৃত্তাকার চোঙ নিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে। তো লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক করার জন্য আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে, যে সূত্রগুলোর সাহায্য নিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো করে থাকব। তো সূত্রগুলো কি কি এক এক করে আসছি। প্রথম, লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। 1 নাম্বার, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল বলতে, এই যে আমি এটা এনেছি লম্ববৃত্তাকার চোঙ, দেখো পার্শ্বতল বলতে কি বোঝায়? এই যে পাশের যে তলটা, অর্থাৎ যে বক্রতল, আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের 3টে তল হয়। ওপরের তল আর নিচের তল দুটি সমতল, গোলাকার সমতল। এই যে গোলাকার সমতল, ওপরের তল এবং নিচের তল দুটি কি? গোলাকার সমতল কিন্তু। আর পাশের তলটা কিন্তু বক্রতল, পাশের তলটা। তাহলে পার্শ্বতল বলতে আমরা বুঝি কিন্তু এই পাশের যে বক্রতলটা, এটার ক্ষেত্রফল বের করাটাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বলছি এখানে। তাহলে কিভাবে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব? আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। এটা একটা আয়তক্ষেত্রাকার, তাই তো, যার এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ আমি বলতে পারি। তো আমি দৈর্ঘ্যটাকে লিখে নিচ্ছি যে এল বলে দিচ্ছি, এল, আর প্রস্থটাকে আমি বি নাম দিলাম।
তো এইবার এটাকে যদি এরকমভাবে আমি মুড়িয়ে দিই, তাহলে কি লম্ববৃত্তাকার চোঙের মতো দেখতে হলো তো? এটাকে যদি এভাবে মুড়িয়ে দিই, লম্ববৃত্তাকার চোঙ, এই যে ওপর আর নিচের তল দুটো কি গোলাকার, তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙের কিন্তু তিনটে তল থাকে, ওপরের তল এবং নিচের তল দুটি সমতল, গোলাকার সমতল, এবং পাশের তলটা কি বক্রতল। এবং লম্ববৃত্তাকার চোঙ বলছি কেন, যে ওপরের এই যে গোলাকার দুটো সমতল আছে এরা কিন্তু পরস্পর সমান্তরাল, প্যারালাল পরস্পর, কিন্তু ওই জন্য লম্ব হচ্ছে, অর্থাৎ একদম সোজাসুজি হচ্ছে, এই জন্য নাম হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। কিন্তু ওপরের তল এবং নিচের তল দুটি পরস্পর সমান্তরাল, প্যারালাল থাকবে, এবং পাশের যে তলটা পুরো ওপরের তলের উপর লম্ব, নিচের তলের উপর কিন্তু লম্ব হয়ে আছে, এই জন্য নাম হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। আমরা চোঙ বলতে সাধারণত তোমাদের চ্যাপ্টারে কিন্তু যে চোঙ আছে সেটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কেই বলা আছে। এর পরবর্তীতে যখন উঁচু ক্লাসে আবার অঙ্ক নিয়ে পড়বে তখন চোঙের আবার শ্রেণীবিভাগ আছে, তো ওটা পরবর্তীতে, ওটা আমাদের সিলেবাসের মধ্যে কিন্তু নেই। তাহলে লম্ববৃত্তাকার চোঙ বুঝতে পেরেছো? তো এটার আমি পার্শ্বতলের ক্ষেত্রফল কিভাবে বার করব, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এটার দিকে ভালো করে দেখো, এটাকে যদি আমি খুলে দিচ্ছি তাহলে কি হচ্ছে, এই যে আয়তক্ষেত্রের যেটা দৈর্ঘ্য সেটাই এরকমভাবে মুড়ে গিয়ে ওপরের বৃত্তটা তৈরি করছে না, এই বৃত্তটা তৈরি করেছে তো। তাহলে এইটা মানে কি বৃত্তের পরিধি, বাউন্ডারি বরাবর যাওয়া মানে কি বৃত্তের পরিধি, তো তার মানে এলটাই হচ্ছে কিন্তু বৃত্তের পরিধি। তাহলে আমরা লিখতে পারি, আমি একটা ছবিতে দেখাই, এটা কাগজটা ছিল, এটাকে আমি এল নাম দিয়েছিলাম, এটাকে বি নাম দিয়েছিলাম। আমি করছিলাম কি, যে কোনো একটা অক্ষের সাপেক্ষে আমি এটাকে এরকমভাবে মুড়ে দিচ্ছিলাম, তাহলে লম্ববৃত্তাকার চোঙ তৈরি হচ্ছে। লম্ববৃত্তাকার চোঙের একটা সংজ্ঞা এরকমও বলতে পারি যে আয়তক্ষেত্রের একটা যে কোনো একটা বাহুকে অক্ষ ধরে যদি আমরা এক পাক ঘুরাই তাহলে কিন্তু সেটা লম্ববৃত্তাকার চোঙ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে যেটা আমি বলছিলাম, যে এই অক্ষটাকে কেন্দ্র করে যদি এরকমভাবে আমরা ঘুরাই তাহলে কিন্তু এটা লম্ববৃত্তাকার চোঙ হয়ে যাচ্ছে। তাহলে এই যে এল, যেটা এলটাই হচ্ছে কি বৃত্তটার পরিধি, তাহলে এল মানেই হচ্ছে বৃত্তের পরিধি, তাহলে এলটাই হচ্ছে ওপরের এবং নিচের, হ্যাঁ, বৃত্তের পরিধিটা, তাহলে এলটাই হচ্ছে কি বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধির আমরা তো সূত্র জানি, বৃত্তের পরিধি কি হয়, 2πr, বৃত্তের পরিধি হয় কি 2πr, আর মানে কি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্ত হলে অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ থাকবে। এই যে বৃত্তটা তৈরি হয়েছে এটা অবশ্যই ব্যাসার্ধ থাকবে, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকে ব্যাসার্ধ বলি আর, এটাকে আর নাম দিচ্ছি। তাহলে এল মানেই হচ্ছে কিন্তু 2πr, তাই না? এইবার এটা প্রস্থটা বলেছি বি, তাহলে বি প্রস্থটা হচ্ছে কি লম্ববৃত্তাকার চোঙের যে উচ্চতা, যদি আমি বলি উচ্চতা, এই যে এটা উচ্চতাটা, এটা মানেই কি বিটা না, এটাকে যদি আমি এইচ নাম দিই তাহলে বি সমান সমান এইচ বলতে পারি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এল ইন্টু বি, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা। তাহলে এল এর মানটা আমি বলছি কি 2πr, যেহেতু বৃত্ত তৈরি হয়েছে তাহলে এল এর মান হচ্ছে 2πr, আর বি এর মান কি উচ্চতাটা, বিটা হচ্ছে উচ্চতাটা, তাহলে বি হচ্ছে এইচ। তাহলে সূত্র হয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, এত, যেহেতু ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক হয়, ক্ষেত্রফলের একক, তাহলে আমরা বলতে পারি যে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr বর্গ একক, 2πr বর্গ একক। তাহলে এরকমভাবে কিন্তু আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে বের করতে পারি। তো তোমরা সূত্রের আকারে মনে রাখবে যে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। 2 নম্বর, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলটা কি জিনিস? চালের ড্রাম আমরা দেখেছি, চালের ড্রাম, আমি এটা একটা উদাহরণ হিসাবে দেখাচ্ছি। এইটা
এই চারপাশটা আমি বের করলাম কি পার্শ্বতলের ক্ষেত্রফল। আমি যদি এখানে ঢাকনা লাগিয়ে দিই, ওপরে আর নিচে যদি ঢাকনা লাগিয়ে দিই, হ্যাঁ, তার মানে এই পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে এই ওপরের ঢাকনা আর নিচের ঢাকনা এটা যদি আমি যোগ করে দিই, তাহলে আমি সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে পাচ্ছি তো সমগ্র তলের ক্ষেত্রফলটা। তার মানে এই ওপরের আর নিচের তলটা কি গোলাকার, তাহলে বৃত্তের অর্থাৎ বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের কি সূত্র হয়, পাই আর স্কোয়ার। তাহলে ওপরেরটা পাই আর স্কোয়ার, নিচেরটা পাই আর স্কোয়ার, অর্থাৎ কত হলো 2 পাই আর স্কোয়ার। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে যদি 2 পাই আর স্কোয়ার আমি যোগ করে দিই, তাহলে তো আমি সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে ওটাই করি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2 পাই আর এইচ, এর সঙ্গে আমি যোগ করে দিলাম 2 পাই আর স্কোয়ার, এটা আমি যোগ করে দিচ্ছি। এটা কি, এটা হচ্ছে ওপরের এবং নিচের তলের ক্ষেত্রফলটা। যেহেতু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, সেই জন্য কিন্তু এখানে ওপরের তল আর নিচের তল বলে 2 পাই আর স্কোয়ার হচ্ছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে 2 পাই আর স্কোয়ার যদি যোগ করে দিই, তাহলে এটাই হয়ে যাচ্ছে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তো এটাকে আমরা একটু কমন নিয়ে সুবিধার জন্য 2 পাই আর কমন নিলাম ইন্টু, তাহলে কি হচ্ছে আর প্লাস এইচ, এই আকারেও কিন্তু মনে রাখতে পারি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এত বর্গ একক। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র বললাম 2 পাই আর এইচ বর্গ একক, সমগ্র তলের ক্ষেত্রফল কি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এই আকারেও মনে রাখতে পারি, বা 2 পাই আর এইচ তার সঙ্গে আমরা 2 পাই আর স্কোয়ার যোগ করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু মনে রাখতে পারি। আরেকটা সূত্র মনে রাখতে হবে, আয়তন। আয়তন একটা তেলের ড্রামের মধ্যে কতটা তেল আঁটবে, এটা কিন্তু আয়তন বলছি। আয়তনের একক হচ্ছে ঘন একক। অনেক সময় অঙ্ক প্রশ্ন পড়ে আমাদেরকে বুঝতে হবে যে কি বার করতে হবে। কোনো জায়গায় বলে দিতে পারে যে কত ঘন লিটার তেল ধরবে বা জল ধরবে বলতে পারে, তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে আয়তন বের করতে বলছে। আয়তন মানে কি, যে এর ভিতরে কতটা জিনিস আঁটবে সেটাকে আমি আয়তন বলছি। আয়তন, তাহলে আয়তনের সূত্র হচ্ছে কীভাবে আয়তনের সূত্র আমি বের করতে পারি, একটা বৃত্তটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কোয়ার হবে। পাই আর স্কোয়ার হবে তো। এইবার এরকমভাবে যদি নিচে এরকমভাবে যদি বৃত্ত একটার নিচে একটা এরকম যদি বৃত্তভাবে এইভাবে যদি চলে আসে, আমরা যদি আঁকি, যদি এরকমভাবে এইচ সংখ্যক বৃত্ত যদি থাকে, তাহলে সবগুলোর আয়তন আমরা কি বলতে পারি, আয়তন বলতে পারি পাই আর স্কোয়ারের সঙ্গে এইচ গুণ। তাহলে আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তনের সূত্র। এত ঘন একক আয়তনের সূত্র। তাহলে পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক। তাহলে এই তিনটে সূত্র দিয়ে কিন্তু আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে। তো অঙ্কগুলো করার জন্য কিন্তু সূত্রগুলো মনে রাখা খুবই দরকার, কারণ সূত্র না জানলে কিন্তু অঙ্কগুলো হবে না। এই সূত্রগুলোকে মুখস্থ করে নিতে হবে, একদম বুঝে মুখস্থ করতে হবে। তাহলে আমি একবার বলে দিচ্ছি, এই একটা লম্ববৃত্তাকার চোঙ এঁকেছিলাম। হ্যাঁ, লম্ববৃত্তাকার চোঙের ওপরের তল আর নিচের তল দুটো কি বলেছিলাম, গোলাকার সমতল। গোলাকার যদি হয় তাহলে এর নিচে এক বৃত্ত যদি হয়, গোলাকার মানে বৃত্ত, তাহলে বৃত্ত যদি হয় তাহলে এর একটা ব্যাসার্ধ পাবো। এই ব্যাসার্ধটা আমি আর নাম দিয়েছিলাম, আর চোঙটার উচ্চতাটাকে আমি এইচ নাম দিয়েছিলাম, এটা হচ্ছে উচ্চতা।
তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, আর উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা এইচ বলেছিলাম। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পেলাম কি, 2πr/h এত বর্গ একক। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h এত বর্গ একক। সমগ্রতলের ক্ষেত্রফল কি, পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে আমি ওপরের যে তল দুটো আছে সেই তল দুটোর ক্ষেত্রফলটাকে যোগ করে দিচ্ছি। তাহলে ওপরের তলটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr² হয়। যেহেতু ওপরে πr², নিচে πr², মানে 2πr² হলো। তাহলে 2πr/h পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে আমি 2πr² যোগ করে দিচ্ছি। আমার সুবিধার জন্য কমন নিয়ে 2πr × r+h এই আকারেও কিন্তু আমি মনে রাখতে পারি অঙ্ক করার সুবিধার জন্য। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr × ব্র্যাকেটে r+h এত বর্গ একক। আয়তন, আয়তনের সূত্র কি, πr²h এত ঘন একক। আয়তনের একক কিন্তু ঘন একক হয় সবসময়। তাহলে আয়তনের সূত্র হচ্ছে πr²h এত ঘন একক। এই তিনটে সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। এবারে অঙ্ক করব। তোমাদের বইয়ে 8 নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার চোঙের অধ্যায় আছে। প্রত্যেকে বই নিয়ে বসবে, তাহলে সুবিধা হবে তোমাদের দেখতে। বই খাতা নিয়ে আমার সাথে সাথে কিন্তু তোমাদেরও করতে হবে। 8 নম্বর অধ্যায়ের লম্ববৃত্তাকার চোঙের তাহলে কটি তল যদি বলা হয়, যে লম্ববৃত্তাকার চোঙের কটি তল, তল কটা, তাহলে 3টে তল। এই একটা ওপরের তল সমতল, এই তলটাও সমতল, এবং পাশেরটা কি বক্রতল। তাহলে তল 3টি। তলগুলো কীরকম, ওপরের এবং নিচের তল দুটি সমতল এবং পাশের তলটি বক্রতল। ওপরের তল দুটো সমতল এবং পাশের যে তলটা, পাশের তলটা কি বক্রতল। ওপরের তল দুটো সমতল আর পাশের যে তলটা আছে সেটা বক্রতল, পাশের তলটা হচ্ছে বক্রতল। এবারে অঙ্কে চলে আসি। একশো 46 পাতার কোষে দেখি 8 অনুশীলনীর 3 নম্বর অঙ্কটা প্রথম করছি। 3 প্রত্যেকে বই থাকলে বই দেখবে। 3 নম্বর অঙ্কটা কি বলেছে প্রশ্নটা, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 সেমি। ব্যাসের দৈর্ঘ্য বলেছে 28 সেমি। তাহলে ব্যাস যদি 28 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাস 28, ব্যাসার্ধ হচ্ছে 14। 28কে 2 দিয়ে ভাগ করলে হয় 14, তাহলে ব্যাসার্ধ 14 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা কত, ঢাকনা সমেত বলেছে। হ্যাঁ, ঢাকনা সমেত।
একটা ড্রাম তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে, স্টিলের ড্রাম তৈরি করতে। তাহলে বলেছে যে ড্রামটার উচ্চতাটা কত, ব্যাসার্ধটা বলে দিয়েছে, উচ্চতা জানা নাই, তাহলে উচ্চতা আমি ধরে নেব, যে ধরি উচ্চতা এইচ। ঢাকনা সমেত যেহেতু বলেছে, তাহলে এখানে কি বোঝাচ্ছে, পার্শ্বতল বোঝাচ্ছে কি না, এটা কিন্তু ঢাকনা সমেত যেহেতু বলেছে, তাহলে ওপরের এবং নিচের ঢাকনা আছে, তার মানে এটা সমগ্র তল বোঝাচ্ছে কিন্তু। হ্যাঁ, ঢাকনা সমেত বলেছে মানে ওপরের ঢাকনা নিচের ঢাকনা আছে, তার মানে এটা সমগ্র তল, পাশের তল এবং ওপরের তল নিচের তল, মানে সমগ্র তল বলেছে। তাহলে সমগ্র তলের সূত্রটাকে আমাকে মনে রাখতে হবে, 2πr ইন্টু ব্র্যাকেটে r প্লাস এইচ, এটাও মনে রাখতে হবে। তাহলে এবারে প্রথম কি বলেছে, যে ড্রামের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 সেমি। ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি, অতএব ব্যাসার্ধ ব্র্যাকেটে আর বোঝার সুবিধার জন্য দিলাম, ব্যাসার্ধ সমান সমান 28কে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, সমান সমান 14 সেমি। ধরি ড্রামের উচ্চতা সমান সমান 8 সেমি। তাহলে ঢাকনা সমেত বলেছে, তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। অতএব ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্র, 2πr ইন্টু ব্র্যাকেটে r প্লাস এইচ। তাহলে 2πr ইন্টু ব্র্যাকেটে r প্লাস এইচ, এত বর্গ সেমি। এটা সমগ্র তলের ক্ষেত্রফল। আর এর মানটা আমার জানা আছে, তাহলে আর এর জায়গাতে আমি 14 বসিয়ে দিতে পারি। তাহলে 2π14 ইন্টু 14 প্লাস এইচ, এত বর্গ সেমি সমগ্র তলের ক্ষেত্রফলটা। প্রশ্নানুসারে এর মানটাই বলে দিয়েছে 2816 বর্গ সেমি। তাহলে এই যে যেটা বেরোলো আমার অঙ্ক করতে গিয়ে, আমি উচ্চতাটাকে ধরে নিলাম এইচ ধরে যে সমগ্র তলের ক্ষেত্রফলটা বেরোচ্ছে 2πr ইন্টু 14 প্লাস এইচ, যেটা বেরোলো এটা সমান সমান আমি বলতে পারি 2816 বর্গ সেমি। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 2π14 এটা সমান সমান বলতে পারি 2816। এখান থেকে আমাকে এইচের মান বের করতে হবে, সমাধান করে এইচের মানটা আমি বের করব। তাহলে কি করব, পায়ের মান কত, পায়ের মান হচ্ছে আমরা জানি পায়ের মান 22/7। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 14 ব্র্যাকেটে 14 প্লাস এইচ সমান সমান 2816। 7 দিয়ে কাটলাম 2, 22কে 2 দিয়ে গুণ করলে 44, 44কে 2 দিয়ে গুণ করলে 88। তাহলে 14 প্লাস এইচ সমান সমান 2816। এই 88টা নিচে চলে যাচ্ছে, বাই হয়ে চলে যাচ্ছে, অর্থাৎ ভাগ হয়ে যাচ্ছে। কাটাকাটি করব, 11 দিয়ে যদি কাটি, 11 2 22, 6 1 61, 5 11 55, হ্যাঁ 7 থাকলো 6 6 6 11 6 66। অসুবিধা হলে তোমরা ভাগ করে দেখে নিতে পারো। এটাকে যদি 11 দিয়ে কাটি তাহলে 8 দিয়ে চলে যাবে কাটা, 3 8 24, হাত থাকলো 1, 8 দুগুনি 16। তাহলে কত হলো, 14 প্লাস এইচ সমান সমান হচ্ছে 32।
14 প্লাস এইচ সমান সমান হচ্ছে 32। এখান থেকে আমি এইচের মানটা বের করে নিতে পারবো। তাহলে এইচ সমান সমান কী হচ্ছে 32 বিয়োগ 14টা ওই পারে গেলে কি হবে বিয়োগ হয়ে যাবে, এদিকে যোগ ছিল, একদিক থেকে আরেক দিকে গেলে সমাধানের নিয়ম কি চিহ্নটা বদলে যায়। তাহলে 14টাকে যদি ওই পারে নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এইচের মান কত পেলাম 32 থেকে 14 বিয়োগ করলে কত হবে 18। তাহলে উচ্চতা কত হয়ে গেল, উচ্চতা হলো 18 সেমি, এটাই বেরিয়ে গেল। তাহলে উচ্চতাটাকে আমি কি ধরেছিলাম এইচ ধরেছিলাম, উচ্চতাটা শেষে গিয়ে দেখলাম কি সমাধান করে উচ্চতাটা এইচ বেরোলো। তাহলে উত্তর লিখে দিতে হবে যে লম্ববৃত্তাকার ড্রামটির উচ্চতা হচ্ছে 18 সেমি। তাহলে উচ্চতা হচ্ছে 18 সেমি। আরেকবার বলে দিই কী করলাম। ড্রামটার ব্যাসের দৈর্ঘ্য বলেছে, আমাদের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে, তাহলে ব্যাসার্ধ যদি বার করতে চাই তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধটাকে আর বলছি, সূত্রে যে আরটা ছিল, তাহলে ব্যাসার্ধ আর সমান সমান 28কে 2 দিয়ে ভাগ করলাম, কত হলো 14 সেমি হলো, কিন্তু 14। ড্রামটির উচ্চতা ধরে নিয়েছি, উচ্চতা দেওয়া নেই সেজন্য ধরে নিলাম, ধরি ড্রামের উচ্চতা হচ্ছে 8 সেমি। তাহলে যেহেতু ঢাকনা সমেত বলেছিল সেই জন্য সমগ্র তলের ক্ষেত্রফলটা আমি এখানে লাগবে। এটা অঙ্ক পড়ে আমাকে বুঝতে হবে যে কী বার করতে বলেছে, যেহেতু ঢাকনা সমেত বলেছে সেই জন্য কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর ইন্টু ব্র্যাকেটে আর প্লাস এইচ এত বর্গ সেমি। এইবার আর এর মানটা তো আমার অঙ্কে বলাই আছে প্রশ্নের মধ্যে, তাহলে আর এর মান আমি বের করে রেখেছি 14, তাহলে আর এর জায়গাতে 14 বসিয়ে দিলাম। প্রশ্নানুসারে এই যে ক্ষেত্রফল এটার মান বলে দিয়েছে কিন্তু 28 সেমি। আমার নিচে জায়গা নেই বলে আমি পাশে করলাম, তোমরা নিচে নিচে করবে। প্রশ্নানুসারে 2 পাই আর যেটা বের করলাম ইন্টু আর প্লাস এইচ, এটাই মানে হচ্ছে 2816 যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। এখান থেকে এবার সমাধান করে আমি এইচের মানটা বের করেছি। তাহলে প্রথমে পায়ের মান হচ্ছে 22/7, পায়ের জায়গাতে 22/7 বসিয়েছি, কাটাকাটি করলাম, তাহলে 14 প্লাস এইচ সমান সমান ওইদিকে 88টা নিচে গেল, কাটাকাটি করে আমি পেলাম কি 32। তাহলে এইচের মান কত হলো, 14টাকে মাইনাস করে ওই পারে নিয়ে যেতে হবে, তাহলে 32 বিয়োগ 14 সমান সমান এইচের মান হচ্ছে 18। তাহলে উত্তর হয়ে গেল উচ্চতাটা কি 28 সেমি। তাহলে এরকমভাবে কিন্তু 3 নম্বর অঙ্কটা করা যাবে। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্কে চলে যাই। 4 নম্বর বই দেখো প্রত্যেকে। একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাস বলেছে, 5.6 ডেসিমিটার ব্যাসের বলেছে। তাহলে আমাদের ব্যাসার্ধটা বের করে নিতে হবে। ব্যাস বলা থাকলে সবসময় আমি ব্যাসার্ধ করে নেব, ব্যাসার্ধ হচ্ছে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব ব্যাসকে। তাহলে ব্যাস 5.6 ডেসিমিটার এবং 2.5 মিটার বলেছে, ওটা ডেসিমিটার এটা কিন্তু মিটার। 2.5 মিটার লম্বা, দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। ঢালাই করতে বলেছে পিলার ঢালাই করতে মানে পিলারের মধ্যে কত মশলা লাগবে, তার মানে এটা কী বার করতে বলেছে, আয়তন বের করতে বলেছে। আর তাছাড়া বলেই দিয়েছে যে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। ঘন ডেসিমিটার, তার মানে এটা থেকে আমি প্রশ্নটা পড়েও কিন্তু বুঝতে পারবো যে আমাদের আয়তনই বের করতে বলেছে, যেহেতু ঘন ডেসিমিটার বলেছে। তাহলে এই অঙ্কটা কীভাবে করব, এখানে দুটো পিলারের কথা বলা আছে, আমি একটা পিলার বার করে সেটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে দুটো পিলারের ক্ষেত্রে পেয়ে যাব। তাহলে প্রথমে করি, পিলারের ব্যাস 4 নম্বর অঙ্ক। পিলারের ব্যাস
কত বলেছে ব্যাস? 5.6 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ এটাকে 2 দিয়ে ভাগ করব, সমান সমান 2.8 ডেসিমিটার ব্যাসার্ধটা। উচ্চতা কত বলেছে? উচ্চতা, পিলারের উচ্চতা 2.5 মিটার। আবার বের করতে বলেছে কত ঘন ডেসিমিটার। তাহলে এই মিটারটাকে আমাকে ডেসিমিটার বানিয়ে নিতে হবে, যেহেতু এখানে ব্যাসার্ধটাও আছে ডেসিমিটার, আবার উত্তর যেটা চেয়েছে সেটা বলেছে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে এই মিটারটাকে কিন্তু আমি ডেসিমিটার বানিয়ে নিচ্ছি। তাহলে মিটারকে ডেসিমিটার বানাতে গেলে কি করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়, তাই তো? তাহলে 2.5 গুণ 10 এত ডেসিমিটার হয়ে যাচ্ছে, সমান সমান কত? 25 ডেসিমিটার হয়ে যাচ্ছে। তাহলে দুটোই ডেসিমিটার হয়ে গেল। এইবার আয়তন, তাহলে একটি পিলারের আয়তন একটি পিলারের আয়তন, আয়তনের কি সূত্র? পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। তাহলে দুটো পিলারের কথা বলা আছে। দুটি পিলারের আয়তন হবে 2 পাই আর স্কোয়ার এইচ, এত। এটা হচ্ছে দুটি পিলারের আয়তন। মানগুলো বসিয়ে দিই। পায়ের জায়গাতে 22/7, আর স্কোয়ার, আর এর মান হচ্ছে ব্যাসার্ধটা আর, উচ্চতাটা এইচ, 2.8 তার স্কোয়ার, এইচ হচ্ছে 25, এত ঘন ডেসিমিটার। এইচ হচ্ছে 25। একটু ক্যালকুলেশন করি এবারে। স্কোয়ার মানে এটাকে আমি দুবার লিখতে পারি। চার দিয়ে কাটছি, 0.4, 4 সাথে 28, 0.4, 22 2 কত? 44, 0.4 আর 25 গুণ করলে কত হবে? 25কে 4 দিয়ে গুণ করলে 100, 0.1 ঘর এগিয়ে গেল, তার মানে 10 গুণ 2.8। 10কে 2.8 দিয়ে গুণ করলে কত হবে? দশমিকটা চলে যাবে, তাহলে 28। 44কে 28 দিয়ে গুণ করলে যত হবে সেটাই হচ্ছে উত্তর। তা আমি পাশে দাগ দিয়ে করে নিই। 4 8 32, হাত থাকলো 3, 4 8 32 আর 3 হচ্ছে 35, 8 8, 13 13 3 হাতে 1, 1232 এত ঘন ডেসিমিটার। তাহলে বলেছিল যে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে দুটি পিলারের ক্ষেত্রে আমি বের করেছি, তাহলে দুটি পিলারের আয়তন বের করলাম, আয়তন যেটা সেটাই বের করতে বলেছে। তাহলে উত্তর লিখতে হবে যে 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে একটা উত্তর হয়ে গেছে যে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে এখানে উত্তর লিখে দিতে হবে যে 1232 ঘন ডেসিমিটার মশলা
লাগবে। বোঝা গেছে? আরেকবার বলে দিচ্ছি, পিলারের ব্যাস বলে দিয়েছিল 5.6 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধটা করলাম, ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করি, অর্ধেক করে দিই, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব। ব্যাসার্ধ পেলাম 2.8 ডেসিমিটার। উচ্চতাটা বলেছে 2.5 মিটার। হ্যাঁ, আর আমাদের উত্তরে আবার চাইছে ঘন ডেসিমিটার। তো মিটারটাকে ওই জন্য ডেসিমিটার বানিয়ে নিয়েছি, যে 10 দিয়ে গুণ করে, তাহলে 25 ডেসিমিটার হয়েছে। একটি পিলারের আয়তন পাই আর স্কোয়ার এইচ। দুটো পিলার যেহেতু বলেছে, তাহলে দুটি পিলারের আয়তন হবে 2 পাই আর স্কোয়ার এইচ, যেহেতু 2 দিয়ে গুণ হয়ে গেল, দুটো পিলারের কথা বলেছে। এবার এখানে শুধু মানগুলো বসিয়ে দিচ্ছি। পায়ের জায়গাতে 22/7, আর এর জায়গাতে 2.8 তার স্কোয়ার, আর এইচের জায়গাতে হচ্ছে 25 এখানে কি করলাম, 2.8 যেটা আছে স্কোয়ার, যেহেতু দুবার লিখলাম, কাটাকাটি করেছি। এবার কাটাকাটি করে নিজের মতো করে প্রত্যেকে করলে উত্তর কিন্তু বেরিয়ে যাবে 1232 ঘন ডেসিমিটার। এটাই উত্তর। একটা উত্তর পেয়ে গেলাম। এখানে দুটো উত্তর চেয়েছে, প্রথমে আয়তনটা বের করলে একটা উত্তর হলো। এইবার আরেকটা অংশ আছে, প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ পড়বে? পিলার দুটি প্লাস্টার করতে, প্লাস্টার করা মানে কি বোঝাচ্ছে? এটা যদি পিলার হয়, তাহলে পিলারটা প্লাস্টার করা মানে কি? 500 তলের ক্ষেত্রফল প্লাস্টার করা মানে। হ্যাঁ, প্লাস্টার করা মানে হচ্ছে 500 তলের ক্ষেত্রফল। তাহলে এখানে 500 তলের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। তাহলে 125 টাকা প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ পড়বে? তাহলে এখানে কিন্তু 500 তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এইটুকুটা হয়ে গেছে। এবার বাকি অংশটা করছি। একটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের কী সূত্র লেখা আছে? 2 পাই আর এইচ, এত বর্গ একক। এখানে যেহেতু ডেসিমিটার আছে, তাহলে বর্গ ডেসিমিটার হবে। একটি পিলারে পার্শ্বতলের ক্ষেত্রফল, দুটো পিলার বলেছে, তাহলে দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 × 2 পাই আর এইচ। মানগুলো বসিয়ে দিই। 2 × 2 পায়ের জায়গাতে 22/7, আর এর জায়গাতে 2.8, এইচের জায়গাতে কি 25। তাহলে কত হচ্ছে? কাটলাম 0.4, 2 2 4, 22কে 4 দিয়ে গুণ করলে 88, এটাকে 25কে 0.4 দিয়ে গুণ করলে কত হবে? 4 25 100, 0.1 ঘর এগিয়ে গেল, মানে হচ্ছে 10 সমান সমান এত বর্গ ডেসিমিটার। এত বর্গ ডেসিমিটার। প্রশ্নে আমাকে বলেছে প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে প্লাস্টার করতে। এখানে আমার বেরিয়েছে বর্গ ডেসিমিটার, আর আমাকে বলেছে প্রতি বর্গ মিটার। তাহলে এটাকে একশো দিয়ে ভাগ করে বর্গ মিটার, 8.8 বর্গ মিটারে করে নিলাম। তাহলে বর্গ ডেসিমিটারটাকে আমি বর্গ মিটারে বানিয়ে নিয়েছি। এইবার 125 টাকা হিসাবে প্লাস্টার করতে কত খরচ হবে, এটাকে যদি 125 দিয়ে গুণ করে দিই, তাহলে পেয়ে যাব। প্লাস্টার করতে পিলার দুটি
প্লাস্টার করতে খরচ হবে এতকে 125 দিয়ে গুণ করে দেবো। 8.8 যেটা বর্গমিটার ছিল সেটাকে 125 দিয়ে গুণ করে দিলেই উত্তর হয়ে যাবে। তো গুণ করি, কত হয়? 125 টাকা হিসাবে 5 × 8 = 40, 8 × 2 = 16, 20, হাত থাকলো 2। $1100 টাকা। তাহলে পিলার দুটি প্লাস্টার করতে খরচ হবে 1100 টাকা। হয়ে গেছে। তাহলে এই অঙ্কটার মধ্যে দুটো পার্ট ছিল। প্রথম পার্টটা ছিল আয়তন বের করা এবং সেকেন্ড যে পার্টটা দিয়েছে সেটা কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল বার করা। প্রথমটা আমি আয়তন বের করলাম যে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, মানে সেটা আয়তন বের করতে বলেছে, আয়তনটা বের করে দেখালাম। এবার বলেছে যে প্লাস্টার করতে কত খরচ হবে। তাহলে প্লাস্টার করা মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বার করলাম। 2πr/h সূত্র জানা আছে, যেহেতু দুটো পিলার ছিল সেই জন্য দুটি পিলারের ক্ষেত্রে 2 দিয়ে গুণ হলো 2 × 2πr/h। এখানে এবার শুধু মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো বের করে আমরা এটাকে বর্গমিটারে বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর প্লাস্টার করতে বলেছে যে প্রতি বর্গমিটার 125 টাকা করে খরচ হয়। তাহলে 8.8 আমার বর্গমিটার ছিল, এটাকে যদি আমি 8.8কে 125 দিয়ে গুণ করে দিই তাহলে আমি পেয়ে গেলাম কত? 1100 টাকা। তাহলে এই গোটা অঙ্কটা কিন্তু হয়ে গেল 4 নম্বর অঙ্কটা। বুঝতে পেরেছো সবাই? নেক্সট অঙ্কে চলে যাই। 9 নম্বর অঙ্কটা প্রত্যেকে বই দেখবে। 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাস বলেছে আবার, এবং 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু ওপরে উঠবে? একটা গ্যাস জারের মধ্যে কিছুর পরিমাণ জল আছে। জলের মধ্যে আমি একটা লম্ববৃত্তাকার টুকরো যদি ফেলে দিই তাহলে জলতলটা কিছুটা উপরে উঠবে। তো আমরা জানি কি, আর্কিমিডিসের সূত্র পড়েছিলাম যে কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে যদি নিমজ্জিত করা যায় কোনো তরল পদার্থের মধ্যে, তাহলে বস্তুটার আয়তনের সমপরিমাণ জল অপসারিত করবে। তাহলে এখানে বস্তুটার যে আয়তন, বস্তুটার যে টুকরোটার যে আয়তন, সেই পরিমাণ জল কিন্তু ও জলতলটা ওপরে উঠবে। এবার বলেছে জলতলটা কতটা ওপরে উঠবে সেটা বার করতে বলেছে। বস্তুটার যে আয়তন, আয়তনের সমপরিমাণ জল কিন্তু তার ওপরে উঠবে, এটা মনে রাখতে হবে। কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে যদি নিমজ্জিত করা যায় কোনো তরলের মধ্যে, বস্তুটার যে আয়তন তার সমপরিমাণ জলকে সে অপসারিত করে। এই সূত্রটা দিয়ে এখানে আমাদের করতে হবে। তাহলে এখানে যদি আমি একটা ছবি আঁকি তাহলে কী হবে দেখি। 9 নম্বর অঙ্ক। গ্যাস জারের মধ্যে কিছুটা জল আছে বলছে। এটা ব্যাসার্ধ আর। এইবার এখানে একটা লম্ববৃত্তাকার টুকরো যদি আমি এই জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে জলতলটা কিছুটা উপরে উঠবে। তো ধরে নিলাম আমি এই জায়গাতে জলতলটা উঠে গেল।
তাহলে কতটা উঠলো? এইটুকু অংশ উঠেছে। আমি এইটুকু অংশটা ধরে নিলাম যে এইচ উচ্চতা উঠেছে, এইচ উচ্চতা উঠেছে। তাহলে এইটুকু অংশের যে জলের যে আয়তন সেটা কি হবে? ওই যে টুকরোটার আয়তনের সমান হবে। এইটুকু অংশের অর্থাৎ এইটুকু অংশের জলের যে আয়তন সেটা কি হবে? ওই টুকরোটার আয়তনের সমান হবে। এটা বুঝতে হবে। তাহলে প্রথমে আমি টুকরোটার আয়তনটা বার করি। তাহলে কি বলেছে? লম্ববৃত্তাকার টুকরোটির ব্যাস বলেছে 5.6 সেমি। তাহলে টুকরোটির ব্যাস 5.6 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান সমান 5.6কে আমরা 2 দিয়ে ভাগ করব, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাই, সমান সমান 2.8 সেমি। টুকরোটির উচ্চতা 5 সেমি। টুকরোটির উচ্চতা 5 সেমি। তাহলে টুকরোটির আয়তন আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। বাইশের 7 আর মানে 2.8, এইচ মানে হচ্ছে 5। এটা হলো এত ঘন সেমি। টুকরোটির আয়তন হচ্ছে এত ঘন সেমি। এইবার আমি ধরে নিলাম যে জলতল এইচ উচ্চতা ওপরে উঠবে, ধরি জলতল এইচ উচ্চতা ওপরে উঠবে, জলতলটা এইচ উচ্চতায় ওপরে উঠবে। তাহলে এই যে যতটুকু জলতলটা ওপরে উঠলো, এইটুকু অংশের জলের আয়তনের সাথে ওই আয়তনটা সমান হবে। হ্যাঁ, তাহলে এই জলতল যে যতটুকু ওপরে উঠছে এইটুকু অংশের আয়তনের সাথে কিন্তু ওর আয়তনটা সমান হবে। তাহলে এখানে লিখব উত্থিত জলতলের জলের আয়তন গ্যাস জারের ব্যাস বলেছিল 7 সেমি। গ্যাস জারের ব্যাসটা কত বলেছিল? 7 সেমি। তাহলে ব্যাসার্ধটা বার করে নিতে হবে। গ্যাস জারের ব্যাস 7 সেমি। ব্যাসার্ধ 7কে 2 দিয়ে ভাগ করতে হবে, 3.5 সেমি। উত্থিত জলের আয়তন পাই আর স্কোয়ার। এখানে পাই হচ্ছে 22/7, আর এর মান কত? 3.5। এইচটা এইচই থাকবে, এত ঘন সেমি। তার মানে টুকরোটার যে আয়তন আমি বার করেছিলাম আর যতটুকু জল উঠলো সেই জলের আয়তনটা আমি বার করলাম, এই দুটো নিশ্চয়ই সমান হবে। টুকরোটার সমপরিমাণ জলকে অপসারিত করবে, মানে টুকরোটার যে আয়তন আছে সেই পরিমাণ জল কিন্তু আমার জল ওপরে উঠবে, সেই পরিমাণ জল। তাহলে টুকরোটার আয়তন যত হলো আর জল যতটা ওপরে উঠেছে সেই জলটার আয়তনটাও সমান হবে। তাহলে এই দুটোকে কিন্তু আমি সমান করে দিতে পারি। তাহলে এটাই লিখব
শর্তানুসারে আমি বলতে পারি যে এইটা সমান সমান হচ্ছে এইটা, হ্যাঁ, টুকরোটার আয়তন আর যতটা জল উঠেছে সেই আয়তনটা দুটো কিন্তু সমান হবে। তাহলে এইটার সাথে এইটা হচ্ছে সমান। তাহলে শর্তানুসারে বলতে পারি এইটা জল যতটা উঠেছে সেই জলটার আয়তন সমান সমান টুকরোটার আয়তন দুদিক থেকে 22/7 কেটে দিলাম। এইচের মান বের করব। এইচ সমান সমান স্কোয়ার আছে মানে দুবার লিখি, এটাকে নিচে নিয়ে গেলাম, এটাকেও দুবার লিখলাম, স্কোয়ার যেহেতু মাথায় আছে। এখান থেকে উঠে গেল দশমিক ওপরে নিচে, এখানেও দশমিক ওপর নিচে উঠিয়ে দিলাম সুবিধার জন্য। 5 দিয়ে 35কে কাটলে 7, 7 দিয়ে 28কে কাটলে 4, 7 দিয়ে 4, 7 দিয়ে হচ্ছে 5। তাহলে কি থাকছে? 4 4-এ 16, 16/5, 16কে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে উত্তর হচ্ছে 3.2। তাহলে এটাই হচ্ছে উত্তর, যে জলতল কতটা উপরে উঠবে। জলতল ওপরে উঠবে হচ্ছে 3.2 সেমি জলতল ওপরে উঠবে, এটাই। তাহলে উত্তর লিখতে হবে যে জলতল 3.2 সেমি উপরে উঠবে। এইচ আমরা ধরেছিলাম যে জলতলটা এইচ উচ্চতা উপরে উঠবে। তাহলে শেষে গিয়ে দেখলাম যে এইচের মান কত পেলাম? এইচের মান পেলাম কত? 3.2 সেমি এইচের মান পেলাম। তাহলে জলতল 3.2 সেমি ওপরে উঠবে। বোঝা গেছে? আমি আরেকবার বলে দিচ্ছি যে এই অঙ্কটার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে টুকরোটার সমপরিমাণ জল, টুকরোটার যে আয়তন, যে জলটা অপসারিত হচ্ছে অর্থাৎ যে জলতলটা উপরে উঠছে সেইটুকু জলের যে আয়তন এটা কিন্তু সমান হবে। তাহলে টুকরোটার আয়তন বার করতে হবে। অঙ্কের মধ্যে ব্যাস বলেছে সেই জন্য অর্ধেক করে নিয়ে ব্যাসার্ধ বার করতে হবে এবং উচ্চতা বলে দিয়েছে। তা এখানে যেমন টুকরোটার আয়তন আমি বার করেছিলাম পাই r²h, পাই মানে 22/7, আর এর মান হচ্ছে 2.8 তার স্কোয়ার, এইচ হচ্ছে কত? 5 আছে। ধরে নিয়েছিলাম জলতলটা এইচ উচ্চতা ওপরে উঠবে, আর জলের গ্যাস জারের যে ব্যাসার্ধটা, ব্যাস বলে দিয়েছিল 7, তাহলে ব্যাসার্ধ বার করলাম, 7কে 2 দিয়ে ভাগ করলে 3.5 বেরিয়েছে। তাহলে যতটা জল উঠবে সেই জলটার আয়তন, উত্থিত জলের আয়তন বার করেছিলাম একই রকমভাবে। পাই আয়তনের সূত্র একই, পাই r²h। তাহলে এক্ষেত্রে পাই 22/7, আর এর মান হচ্ছে 3.5 বের করে রেখেছিলাম তার স্কোয়ার, আর এইচ হচ্ছে উচ্চতাটা যেটা ধরেছিলাম। তাহলে শর্তানুসারে এর আয়তনের সাথে এই আয়তনটা সমান হবে, হ্যাঁ। তাহলে ও টুকরোটার যতটা আয়তন আর জলটা যতটা উঠেছে সেই জলের আয়তনটা সমান হবে, ওটাকে সমান করেছি শর্তানুসারে। সমান করে কিন্তু এখান থেকে সমাধান করে এইচের মানটা বার করেছি। কিছুই না, দুদিক থেকে 22/7 কেটে গেছে। 3.5-এর যে স্কোয়ার আছে এটাকে নিচে নিয়ে গেলাম, ওপর এখানে 2.8-এর স্কোয়ার ছিল, দুবার করে লিখেছি স্কোয়ার মানে। ওপর থেকে দশমিকগুলো সরিয়ে দিয়েছিলাম, নিচ থেকেও সরালাম। এবার নিজের মতো করে কাটাকাটি করে উত্তর বেরোবে কত? 16কে 5 দিয়ে ভাগ করলে 3.2। তাহলে উত্তর হলো জলতল 3.2 সেমি ওপরে উঠবে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলোকে করতে হবে। প্রয়োজনে আমাদের ছবি এঁকে নিতে হবে, ছবি এঁকে সুবিধা মতো করতে হবে। আর ওই সূত্র, যে 3টে সূত্র ছিল সেই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগতলের ক্ষেত্রফল এবং আয়তন, এই 3টে সূত্র দিয়ে কিন্তু এই প্রশ্নমালার অঙ্কগুলো সব হয়ে যাবে। এবারে কিছু এমসিকিউ ছোট অঙ্ক দেখাই। 19-এর এমসিকিউ।
দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে বার করতে বলেছে। একটু দেখাই, এটা ছোট অঙ্ক। তাহলে দুটো নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে একটার ব্যাসার্ধ আমি R1 ধরলাম, এমসিকিউ বলে অত কিছু লেখার দরকার নেই, আমার সুবিধার মতো আমি লিখব R1/R2 সমান সমান হচ্ছে বাই করে লিখলাম R1/R2 সমান সমান 2/3। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। উচ্চতার অনুপাত, একটার উচ্চতা আমি H1 ধরলাম, আরেকটার উচ্চতা H2 ধরলাম, বাই করে লিখছি H1/H2 সমান সমান 5/3। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলে কি সূত্র? 2πRh। তাহলে 2π, প্রথম বৃত্তটা R1, উচ্চতা H1 বাই 2π, দ্বিতীয় বৃত্তটার ব্যাসার্ধ R2, উচ্চতা হচ্ছে H2, আমি তো ধরেছি এখানে 2π কেটে গেল। তাহলে R1/R2 গুণ H1/H2, R1/R2 মানটা লেখা আছে 2/3, H1/H2 মানটা লেখা আছে 5/3। তাহলে 5 দুগুণী 10, ওপরে ওপরে গুণ, নিচে নিচে গুণ, 3 3 9, ওপরে ওপরে গুণ, নিচে নিচে গুণ হলো। তার মানে পার্শ্বতল দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হলো? অনুপাত হলো 10:9, 10:9। তাহলে অনুপাত কত হবে? 10:9। ABCD 4টে অপশান আছে, এটা কত নম্বর? তাহলে এটা হচ্ছে সি নাম্বার, সি নাম্বার উত্তরটা ঠিক। তাহলে এরকমভাবে কিন্তু আমরা এমসিকিউগুলো করে থাকতে পারি, কিছুই না, খুব সোজা দিয়েছিল। দুটো বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, দুটো চোঙের ব্যাসার্ধের অনুপাত, আর তা R1/R2 আমি ধরে নিলাম 2/3। উচ্চতার অনুপাত H1/H2 ধরলাম 5/3। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πR1H1, 2πR2H2, 2π কেটে যাচ্ছে, R1/R2, H1/H2 দুটোরই মান বলা আছে, ওপরে ওপরে গুণ, নিচে নিচে গুণ করলাম, 5 দুগুণী 10, 3 3 9, তাহলে 10:9। এটা হচ্ছে সি নাম্বার, যেটা উত্তর আছে। ABCD 4টে উত্তর থাকে এমসিকিউ এর, যেটা ঠিক সেটা উত্তরটা আমাকে ঠিক লিখতে হবে, দিতে হবে। তাহলে এখানে আমি সি নাম্বারটা লিখে দিলাম, অবশ্যই কিন্তু এই নাম্বারটা লিখে দিতে হবে যে ABCD 4টের মধ্যে কোনটা হচ্ছে। তাহলে এখানে আমি লিখে দিলাম যে সি নাম্বার উত্তরটা এখানে ঠিক আছে। এরকমভাবে এই অঙ্কটা করতে হলো, বুঝতে পেরেছো? এবারে নেক্সট চলে যাই। একই রকম দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলেছে 2:3, উচ্চতার অনুপাত আগের মতোই 5:3। তাদের আয়তনের অনুপাত কি হবে সেটা বার করতে বলেছে। ওখানে পার্শ্বতলের ক্ষেত্রফল ছিল, বক্রতলের ক্ষেত্রফল, আর এখানে হচ্ছে আয়তন বলেছে। তাহলে আগের মতো একই রকম R1/R2 সমান সমান 2/3, H1/H2 সমান সমান 5/3। তাহলে আয়তনের সূত্র হচ্ছে পাই R1 স্কোয়ার H1 পাই R2 স্কোয়ার H2, পাই কেটে গেল। তাহলে R1/R2 তার স্কোয়ার, H1/H2। তাহলে R1/R2 মানে হচ্ছে 2/3 তার স্কোয়ার ইন্টু 5/3। 2 স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার করলে 9, 5/3, ওপরে ওপরে গুণ, 4 5 20, নিচে নিচে গুণ, 3 9 27। তাহলে উত্তর কত হলো? 20:27।
20:27, অর্থাৎ আয়তনের অনুপাত হচ্ছে 20:27। এটা ABCD 4টে অপশানের মধ্যে বি নাম্বার অপশানটা ঠিক আছে। এমসিকিউগুলো এইভাবে করতে হবে যে তোমরা অঙ্কটা করে নেবে সুবিধা মতো, অত কিছু লেখার দরকার নেই যেহেতু 1 নাম্বার থাকে, এবং শেষে গিয়ে শুধু লিখতে হবে যে ABCD অপশানের মধ্যে কোনটা হচ্ছে 4টের মধ্যে, সেটা লিখে দিতে হবে। এখানে যেমন আমি 20:27 যেটা বেরোলো সেটা হচ্ছে বি নাম্বার যে আছে সেটা দিয়ে দিলাম। তাহলে এরকমভাবে করতে হবে। আরেকটা দেখাই, সংক্ষিপ্ত উত্তরধর্মী 20 নম্বরের 2-1টা দেখাচ্ছি। একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলেছে সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধ আর একক, আয়তন ভি ঘন একক হলে CR/V এর মান কত বলেছে। তাহলে ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ আর একক, বক্রতলের ক্ষেত্রফল সি সমান আমরা সূত্র জানি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr/h। এত বক্রতলের চোঙের বক্রতলের ক্ষেত্রফল। আর কি বলেছে, আয়তন ভি সমান πr²h, এটা হলো। এইবার আমাদের মান কিসের মান বের করতে বলেছে, CR/V এর মানটা, C/R/V এর মান কত হবে বার করতে বলেছে। তো বসিয়ে দিই, সি এর জায়গাতে কি বসাতে পারি, 2πr/h, আর এর জায়গাতে আরই থাকলো, ভি এর জায়গাতে কি লিখতে পারি, πr²h, এত হলো। পাই কেটে গেল, এখানকার আর গুণ করলে r² সঙ্গে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে শুধু 2 পড়ে থাকলো। তাহলে এর উত্তর কত হলো, 2 হলো। এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের অঙ্কের জন্য কিন্তু আসতে পারে। তোমাদের বইয়ে যেরকম আছে এরকমভাবে করবে সবাই। তাহলে এই প্রশ্নমালার যে সূত্রগুলো, 3টে সূত্র কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সূত্র। এটা মনে রাখবে, ভালো করে বুঝে মুখস্থ করবে, আর সূত্রগুলো মনে রাখলে কিন্তু তোমাদের অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। অঙ্কগুলো খুব সোজা, নিজে নিজে বাড়িতে করবে, দেখবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু মিলে যাবে। ঠিক, তাহলে এই প্রশ্নমালার বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবে এবং অবশ্যই কিন্তু করে নেবে। হ্যাঁ, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই বাড়িতে থাকবে। খুব প্রয়োজন ছাড়া কিন্তু বাড়ির বাইরে একদম বেরোবে না। আর ক্লাসগুলো কিন্তু অবশ্যই ফলো করবে এবং নিজেরা ক্লাসের সাথে সাথে কিন্তু বাড়িতেও পড়া করবে। শুধু দেখলেই হবে না, তোমাদেরকে নিজেকেও করতে হবে। যখন যেটা বিষয় হচ্ছে সে বিষয়ের বই খাতা নিয়ে বসে পড়বে এবং সাথে সাথে কিন্তু নিজেরাও অধ্যায়টা করে ফেলবে বাড়িতে। তাহলে দেখবে তোমাদের পড়াগুলো কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।